This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা, আর ঠোঁটকাটা হাজির হলে হাজির সেই সমস্ত বিষয় গভীরে গিয়ে দেখতে হবে। ইদানিং বেশ কিছু কৌশলী বিষয় ঘুরে বেড়াচ্ছে, তাই প্রশ্ন করছি, একটা প্রশ্ন দিয়েই ঠোঁটকাটা শুরু করছি। কৌশলী খেলা ঘুরে গেল কি? তার কারণ ২১-এর ভোটে নাকি খেলা ঘুরেছিল ভোট কুশলী সংস্থার কৌশলী, এমনটাই শোনা গিয়েছিল, এমনটা মানাও হয়েছিল। রাজনীতির বিশেষজ্ঞরা অনেকেই সেই কথা বলেছিলেন তাদের বিশ্বাসের জায়গা থেকে। তাহলে কি এখন প্রশ্ন স্রেফ স্ট্র্যাটেজির জোরে? এই তো ২৪-এর লোকসভা ভোটে বিপুল জয়ের পরেও মুখ্যমন্ত্রীর মুখে ছিল ভোট কুশলী সংস্থা আইপ্যাকের নাম। সাদা চোখে দেখলে বাংলায় তৃণমূল ২৯, বিজেপি ১২ আর কংগ্রেস ১, আপনারা জানেন। তবু কিন্তু একটা ওই কিন্তু রয়ে গেছে বলে, সে একটা কিন্তু এক্ষেত্রে রয়েই গিয়েছে, এবং সেটা শহুরে ভোটার। এই কিন্তুটা শহুরে ভোটের ভয়। ফলের কাঁটা ছেঁড়ার পর সেটা অনেকাংশেই স্পষ্ট হয়ে গিয়েছে, গ্রামের ভোটার, শহরের ভোটার, সেই একটা অদৃশ্য বিভেদ বা সেক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি, সেগুলো অনেকাংশেই সামনে আসে। আর এই আবহেই দলের নাম্বার 2 তিনি বললেন যে ২১শে জুলাইয়ের মঞ্চে ওই যে ৩ মাস পর অ্যাকশন, ২৫শে নভেম্বর কালীঘাটে মেগা বৈঠক বসলো, তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হলো। প্রশ্ন হচ্ছে রদবদল, সেটা কিন্তু আপনারা জানেন এখনো হয়নি। আর এই সময়, এই আবহে, এই পরিস্থিতিতেই বিধানসভায় নওশাদ আলীর কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে বসলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো। বৈঠক করলেন দলের বিধায়কদের নিয়ে। সেখানেই তো তিনি বললেন, কি বললেন ওসব ফ্যাক জানি না, এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। আবারও বলে দিলেন এই কথা, এবং একটু কড়াভাবেই। প্রশ্ন হচ্ছে ফ্যাক জানেন না বলছেন মুখ্যমন্ত্রী নিশানায়, খুব স্বাভাবিকভাবে আপনারা সবাই বুঝতে পারছেন ভোট কুশলী সংস্থা। প্রশ্ন হচ্ছে কেন এই বার্তাটা মুখ্যমন্ত্রী এই লব্জ ব্যবহার করে কাকে দিতে চাইলেন? তার কারণ সেদিন লোকসভা ভোটের রেজাল্ট আউট হয়েছে, সেদিন মুখ্যমন্ত্রীর মুখে সেই ভোট কুশলী সংস্থার নাম ছিল। তাহলে হঠাৎ বিষয়টা ঘুরে গেল কেন? আজকের টেস্ট লাংসের টেস্ট, ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। My people of my state and India, my workers and the entire team of IPAC team in West Bengal, once they will feel good. ভোট কৌশলে বাজিমাত তৃণমূলের। ২৪-এর লোকসভা ভোটের পর সেদিন মুখ্যমন্ত্রীর মুখে ভোট কুশলী সংস্থার নাম। ২১-এর ভোটে বিপুল জয়ের অন্যতম কারিগরও এই সংস্থা। সেদিন সেই ভোট কুশলী সংস্থাই কি বিরোধীদের মাথা ব্যথা? আমরা খবর পেয়েছি যে আইপ্যাকের কিছু লোক তারা কাউন্টিং এজেন্ট হিসেবে ঢুকতে পারে, সরকারি কাউন্টিং মেশিনারি হিসেবে ঢুকতে পারে। তার বিরুদ্ধে আমরা শর্ট চড়িয়েছি। এবারে আইপ্যাক কি? আইপ্যাকের যিনি মাথা, তিনি তো ২০১৪ সালে মোদিজির নির্বাচনে জেতার কারিগর। ফলে আইপ্যাকের মাথা, তাকে সঙ্গে নিয়ে মোদিজিও চলেন, দিদিভাইও চলেন। And the entire team of IPAC team in West Bengal, once they will feel good. বিরোধীদের মাথা ব্যথা আর শাসকের জয়ের অন্যতম কারিগর। ২০১৯-এর পর এই ভোট কুশলী সংস্থাকে এনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভোট কুশলী সংস্থার সঙ্গে কাজ করেই কিন্তু সাফল্য এসেছিল ২০২১-এ। তারপর ২৪-এ বিপুল জয়ের পরও সাবধানী বঙ্গের শাসক, সেই পথে হেঁটেই সংগঠনের রদবদল। আমি এই যে ১-১.৫ মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী ৩ মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, ৩ মাসের মধ্যে। গ্রামে গ্রামে সেই বার্তা রটে গেল ক্রমে। তাহলে সংগঠনের রদবদল, আর রদবদলের নেপথ্যে কি ভোট কুশলী সংস্থা?
দেখেন, আলটিমেটলি তো মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আমাদের জেনারেল সেক্রেটারি, তার নিজের সারা বছর ধরে তিনি এগুলো করেন, কী বলে মানে সার্ভে, তারপরে সেটাকে আইটি করে করেন, সাজেশন তো নিশ্চিতভাবে দেবেন। সোমবার বিধানসভায় দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রীর প্রশ্নের মুখে ভোট কুশলী সংস্থা রুদ্ধদ্বার বৈঠকে বললেন, ওসব প্যাক ফ্যাক জানি না, এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে, আমি যে তথ্য পাবো সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শুধুমাত্র এই ভোট কুশলী সংস্থাকে নস্যাৎ করলেন না, আসলে দলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা যে দলীয় অনুশাসন তাকেও কোথাও নস্যাৎ করলেন মমতা। তাহলে সেই জন্যই কি আজকে দলের রদবদল? আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি, তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। সেপ্টেম্বর মাসেই আমি পাঠিয়ে দিয়েছি। এখানেই শেষ নয়, অন্দরের খবর, সমীক্ষক সংস্থার কাছে মুখ খুলতেও বারণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি বুঝলেন? ভোট কুশলী সংস্থায় ভরসা নেই, আস্থা নেই, তাই কড়া হাতে দলের রাশ ধরলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। দেখুন, একের পর এক এই বিষয়টা ওই সমীকরণ মেলানোর কথা বলে, সেই সমীকরণ মেলাতে হয়, কিন্তু নিয়ম মাফিক কিন্তু একের পর দুই আসে। তাহলে রাজনীতির নিয়মে 2 নম্বরই কি আগামীর নাম্বার 1, মানে অবভিয়াস চয়েস যাকে বলে? একের পরেই তো 2। দলের টপ টু বটম সকলেই সেই কথা জানেন, সে কথা তারা বুঝতে পারছেন, আরও সেই বিষয়টা প্রকাশ্যে আসছে। কিন্তু আজ মুখ্যমন্ত্রী এই মন্তব্য করে দলের নাম্বার 2কেই কি সেই বার্তা দিতে চাইলেন? এই তো সেদিন হুমায়ুন কবির বলে ফেললেন কালীঘাটের মেগা বৈঠকে, কোণঠাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন সেদিন কি বলেছিলেন তিনি। ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি, সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমে সেগুলো আসবে, কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম প্রশাসনিক যোগ্যতা আজকে অর্জন করেছে, কারো দয়াই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙিয়ে যারা চলছে, সেটুকু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব। এগুলো ব্যক্তিগত বিষয়, এগুলো বলা ঠিক নয়, এগুলো যেই বলে থাকুক দলে আলোচনা করা উচিত, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর আমি তো বারবার বলেছি আমি দলে সংগঠন করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি, আমার ওসব কোনো আশা আকাঙ্ক্ষা নেই। হুমায়ুন কবিরকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। আজ রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী সেই কথাই কি আরও একবার মনে করিয়ে দিতে চাইলেন? বললেন, দলীয় শৃঙ্খলা না মানলে শোকজ করা হবে। একা হুমায়ুনের রক্ষা নেই, দোসর আবার নারায়ণ। হ্যাঁ, আজ বৈঠকে নারায়ণ গোস্বামীকেও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন? তুই তোর বিধানসভা এলাকার বাইরে নাক গলাবি না। নারায়ণ গোস্বামীকে মুখ্যমন্ত্রী সতর্ক করলেন। প্রশ্ন হচ্ছে আবারও এই কি, কেন কেন করলেন? নারায়ণবাবু কি একটু ওই বেড়ে খেলা যাকে বলে এরকম বেড়ে খেলছিলেন, বেড়ে খেলতে চাইছিলেন? তাই কি এই নির্দেশ আসলো একটু হুমকির সুরে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে পড়েছেন। আপনি এলাকার পিঠে মেম্বার বা পাড়ার একটা হোমরা চোমরা প্রধানও বাবা ল্যাস ভুলে মোটাই গেছে, ও কেউ কাটতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচ করে কাঁচি দিয়ে কেটে দেবে, মা বলার সময় পাবেন না, মা বলার সময় পাবেন না। আজ সোমবার, শুরুটা গত সোমবার, সেদিন কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক বসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সে বৈঠক হয়। সেদিন দলের নাম্বার 2 উপস্থিত ছিলেন, কিন্তু একের পর এক কর্মসূচি এবং সিদ্ধান্ত সব চূড়ান্ত করেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে শক্ত হাতে দলের রাশ নিজের কাছেই তুলে নিলেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? ওই যে প্রায় দোরগোড়ায় করানাচ্ছে 26-এর বিধানসভা নির্বাচন আবারও। ফলে স্ট্র্যাটেজিক্যালি তো ঠিক পথে এগোনোটাই তার নিজস্ব স্ট্র্যাটেজি হবে। নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে দিয়ে দেখছেন যে
প্রবীণ নেতৃত্বের গোটা বিষয়টিকে হাতে তুলে নেওয়া, এই বিষয়টাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখেন? ঠিক আছে, দল যদি মনে করেছে, দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে, যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। কিন্তু এদিন অর্থাৎ 2রা ডিসেম্বর সোমবার বিধানসভায় নওশাদ আলী কক্ষে রুদ্ধ দ্বার বৈঠকে দলের বিধায়কদের কাছে মমতা স্পষ্ট করে দিলেন দলে তিনিই শেষ কথা, তিনি চেয়ারপারসন, তিনিই সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ এই মুহূর্তে প্রশাসন এবং দল দুয়েরই রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এই প্যাক হাঁস দিয়ে কিভাবে কাকে হুমকি দিতে হবে, কোন পুলিশকে দিয়ে কি নোংরা কাজটা করাতে হবে, ক্যামাক স্ট্রিটের অফিস থেকে তো সব নির্দেশ এখান থেকেই গেছে। তখন আপনি কোথায় ছিলেন? যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেছেন, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করতে পারি না। ক্ষমতা দখল নিয়ে মুখ্যমন্ত্রী নাকি ক্ষমতা ছাড়বেন না, অভিষেক ব্যানার্জি উনি ক্ষমতা এখনই দখল করতে চান, এর মধ্যেও আরো অনেক কথাই আমরা শুনেছি, কিন্তু এগুলো তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। আমার মনে হয় এগুলোর মধ্যে আমার বা আমার পার্টির না ঢোকাই ভালো। তাহলে দলে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথা আজও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ বৈঠকে কি বলেছেন? আজ বৈঠকে বলেছেন দলের ব্যাপারে আমি বক্তৃতা দেখব। হ্যাঁ, বলেছেন দলের ব্যাপারে আমি বক্তৃতা দেখব। তাহলে বোঝার আর কিছু খুব একটা বাকি থাকলো কি? কি বলেন আপনারা? অন্যদিকে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, বুঝলেন না? আরাবুল ইসলাম, আমি আরাবুল ইসলামের কথা বলছি। আজ ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির অফিসে গেলেন তৃণমূলের কোট আনকোট তাজা নেতা। কেন বললাম তাজা নেতা? হ্যাঁ, যাদের মনে পড়েছে তারা বুঝতে পারছেন। দেখুন, 24-এর লোকসভা ভোট এবং সেই ভোটে জেলবন্দি থাকতে হয়েছে আরাবুল ইসলামকে। অবশেষে জুলাই মাসের গোড়ায় জামিন পেয়েছেন হাইকোর্টে। ভাঙড়ে ওয়েলকামটা খুব একটা ভালো হয়নি। তারপর থেকেই তো একটার পর একটা চলছে, পরত খুলছে, সিনারিও বদলে যাচ্ছে। ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শওকত বনাম আরাবুল আদালতের নির্দেশে পঞ্চায়েত সমিতির অফিসে যেতে পারছিলেন না, আজ তিনি গেলেন হাইকোর্ট থেকে নির্দেশ পাওয়ার পর। রাজ্যের সভাপতি সুব্রত বক্সির সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। উনি দিল্লিতে ছিলেন, আমি সেখান থেকে ওনার সাথে কথা বলেছি। উনি বলেছে একেবারে 100% তুই বিডিও অফিসে যাবি, শান্তিপূর্ণ কোর্টের যে নির্দেশ আদেশ আছে সেটা ফলো করবি। আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হন আরাবুল ইসলাম। হাইকোর্টের নির্দেশে জামিন মিলেছে গত জুলাই মাসে। হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকায় এতদিন পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকতে পারেননি। তবে সেই হাইকোর্টের নির্দেশেই এবার পঞ্চায়েত সমিতির অফিসে গেলেন আরাবুল ইসলাম। স্লোগান উঠল ওদিকেও। ভাঙড় থানার সামনে বিক্ষোভে ভাঙড় 1 নম্বর ব্লকের তৃণমূল কর্মীরাই। আরাবুলের মতন লোক আমরা চাই না। ও একটা চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, ওর ছেলে। আজকের যারা পঞ্চায়েতে আমাদের মারধর করেছে সেসব আইএসএফ, তাদেরকে নিয়ে এসছে এবং হাড়াও থেকে লোক এনেছে, কামারগাঁই থেকে লোক এনেছে। দলেরই ভাঙড় 1 নম্বরের বন ও ভূমি কর্মাধ্যক্ষের নিশানায় আরাবুল। ঘরে ঘরে লেগে গেল, বুঝতে বাকি রইল কি? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছে সেইভাবে গোটা ভাঙড়ের মানুষকে তৃণমূল কংগ্রেসের কর্মী দিয়ে আমরা কাজ করছি। ওকে বাদ দিয়ে 2024 সালে নির্বাচনে আমরা 87,000 ভোটে ওখান থেকে জয়লাভ করেছি। ফলে এ সমস্ত ব্যান্ড ওসব অকেজ হয়ে গেছে, ওদের কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি না। কে কনভেনার সরিয়েছে? আমি কনভেনার আছি। আমাদের সুব্রত বক্সি কনভেনার দিয়েছে আমাদের। শওকত মোল্লা যদি এসে বলে আমি কনভেনার সরিয়ে দিয়েছি, শওকত মোল্লা কে হয়? কে? তারে অবজারভার করেছে, সে এখানে এসে যদি সমস্ত মাতব্বারি করে সেটা তো কেউ মানবে না। একা শওকতের রক্ষে নেই, আসরে আরাবুল দোসর। আর সেই দোসরের সৌজন্যে আবারও ভাঙড়ে ওই সিঁদুরে মেঘ বলে সেই সিচুয়েশন। সেখানে তো আবার শাসকের ঘরে সেই ওই পুরনো রোগ, ওই যে শুরুতেই বললাম আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে।
দেখুন একবার ক্রোনোলজিটা। দেখুন, একদিকে আরাবুল দ্বারা আছে, এধারে কাইজারদা বারুল দ্বারা আছে, রহিম দ্বারা আছে। এই ভাঙড়ের মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে কিনা আজকের এই সামান্য একটা মৌন মিছিল সেটাকে আজকে প্রমাণিত করলো। আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিককে বলবো দেখে যেতে। আজকে প্রায় লক্ষাধিক মানুষের সমাবেশ, এতে প্রমাণ হয় যে আইএসএফ ভাঙড় থেকে দূর হটো। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, দল একদম ইউনাইটেড এবং পঞ্চায়েত নির্বাচনের জন্য আমাদের দল তৈরি আছে। 23-এর পঞ্চায়েত ভোটের আগে পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে সেদিন ভাঙড়ে শওকত। প্রথম মিছিল, হাতে হাত ধরে হাঁটলেন শওকত, আরাবুল, কাইজাররা। তারপর পঞ্চায়েত ভোটের পর জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে মিটিং। সেদিন হাতিশালায় হঠাৎই তাজা নেতার কথায় বিদায়ের সুর। আমি বাদে অন্য যদি কেউ সঠিক নেতৃত্ব দিতে পারে, দায়িত্ব নিতে পারে, আমি খুশি হব। যতক্ষণ না বলছে আরাবুলদা নিজের ইচ্ছা প্রকাশ করলে তো হবে না। আমার কথা হলো আরাবুলদা যেভাবে ছিলেন সেইভাবে থাকবে। নেতৃত্ব ছাড়তে চান আরাবুল, তখনই সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন শওকত। পঞ্চায়েত ভোটে টিকিট পাননি কাইজার, টিকিট পাননি লাভ হাউসের মালিক আরাবুল ঘনিষ্ঠ মোদাসেরও। ভাঙড়ের রাজনীতিতে ততদিনে প্রতিষ্ঠিত শওকতের দাপট, সেটা বুঝেই সেদিন শওকতের প্রশংসায় পঞ্চমুখ আরাবুল। আমাদের অভিভাবক শুধু নয়, তিনি না থাকলে ভাঙড় উদ্ধার হওয়ার মতো ক্ষমতা ছিল না। বছর ঘুরল, খেলাও কি ঘুরল ভাঙড়ে। গ্রেপ্তার হলেন আরাবুল, আইএসএফ নেতাকে খুনের অভিযোগ। ততদিনে ভাঙড়ের ফাঁকা মাঠে গোল দিচ্ছেন শওকত, একেবারে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙড়ে নেতাগিরি করছো। ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল আরাবুল করো, সে আরাবুলেই এই ঘটনার মূল নায়ক। তাহলে নেতা আরাবুল ভাঙড়ের ভিলেন? 24-এর লোকসভা ভোটে জেলবন্দি থাকতে হয়েছে আরাবুল ইসলামকে। অবশেষে জুলাই মাসের গোড়ায় জামিন পেলেন হাইকোর্টে, কিন্তু জেল থেকে বেরোনোর আগেই উচ্ছেদ হয়ে গেলেন আরাবুল ইসলাম। পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল, অথচ তার ঘর কোথায়? নিশ্চয়ই তৃণমূলটা করতে হবে, করবে। আমরা ঘর তো দখল হয়ে গিয়েছে ওখানে। সে শুনুন, একটা ঘর যদি কেউ দখল করে নেয় সেটা তো পরের কথা, সেটা আমি পরে বলবো। আপনি কি সত্যি কি খুনের কোনো চক্রান্ত করেছিলেন? আমি জীবনে রাজনীতিতে কারোর খুনের চক্রান্ত করিনি। সেদিন ঘর হারিয়েছিলেন, আজও ঘরে ফিরতে পারলেন কই? পঞ্চায়েত অফিসে গেলেন বটে, তবে বসতে হলো বিডিওর দপ্তরে। দেখছেন সেই ছবি। তাহলে কি বুঝলেন? শওকত মোল্লা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত। উপস্থিত না থেকেও কি পিছন থেকে খেলে দিলেন শওকত? তাহলে অফিসে গেলেও দখল করা ঘর উদ্ধার হলো না। পরিস্থিতি তাই বললো, ছবি তাই বললো। ওদিকে চালিয়ে খেললেন শওকত ঘনিষ্ঠ ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, যার নাম খয়রুল ইসলাম। আরাবুলও বোঝাতে চাইলেন ভাঙড়ের শেষ কথা তিনি। আপনি এলেন, ভিডিওর ঘরে বসলেন, নিজের ঘর পেলেন না, চেয়ার পেলেন না? না, ঘর আছে, ঘর অন্য ঘর আছে, আমি বসিনি। আমি ভিডিওর ঘরেতেই বসেছিলাম। ঘর আমার জন্য আলাদা একটা ঘর অ্যালটমেন্ট করেছে, আমি সেই ঘরটা বসিনি। আমরা জানি ভিডিও সাহেবের ঘরেই বসি, আলোচনা হোক বিভিন্ন। আদালতের নির্দেশ মেনে আরাবুল ইসলাম ফিরলেন তার দপ্তরে, কিন্তু তাকে আদৌ যে সভাপতি মেনে নেওয়া হবে না সেটা তার বিরুদ্ধ গোষ্ঠী স্পষ্ট করে দিল। এবং তার যে ঘর, অর্থাৎ সভাপতি হিসেবে তিনি গ্রেপ্তার হওয়ার আগে যে ঘরে বসতেন, সেই ঘরও যে ফেরত দিতে নারাজ তার বিরুদ্ধ গোষ্ঠী, সেটাও তারা স্পষ্ট করে দিলেন। আরাবুল ইসলাম ভাঙড়ের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর নয়, ট্যাক্টারি। ভাঙড়ের বাসী এখন তোলাবাজকে চায় না, কোনো খুনেকে চায় না, কোনো লুটেরাকে চায় না। যারা এই পঞ্চায়েত সমিতিতে বসে আছে তারা আরাবুলির, আমি তো মনে করি তারা তাদের হাত ধরে আরাবুলি এনেছে। এখন কিছু ক্রিমিনাল, কিছু মোস্তান এর মধ্যে ঢুকে গেছে। ভাঙড়ের অভিভাবক বলতে আমাদের দলের অবজারভার সাহেব আছেন, যিনি জানার দায়িত্ব থাকার পরেই আমরা আজকে এই সফলতা পেয়েছি। এখন আমাদের অভিভাবক আমাদের মাননীয় শওকত সাহেব, তাদের মতো কথা বলবে। আগামী দিনে ভাঙড় পথ চালাবি আরাবুল ইসলাম, যে যাই বলুক। যে আরাবুল তৃণমূলের একজন কর্মীকে খুন করার অভিযোগে জেল খেটেছে, আর যে শওকত মোল্লাকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে তুই তো সারাদিন বসে বোম বাঁধিস, এরকম দুটো ক্রিমিনালের হয় এর অথবা তার দখলদারি কেন চলবে ভাঙড় ক্যানিংয়ের ওপর? ভাঙড় ক্যানিং কেন আরাবুল শওকত উভয়ের হাত থেকে মুক্ত হবে না? আমরা দেখবো, নারদ করবো, আমরা টিভিতে দেখবো WWF তৃণমূল ভার্সেস তৃণমূল।
এটা দেখবো, ভালো লাগবে। পুরো রাজ্যটাকে তো দুর্নীতির আগ্রায় পরিণত করেছে। বিরোধীকে যদি শূন্য করতে থাকেন, একটা সময় আসবে এই লড়াইটা আপনার ঘরেই হবে। যে মহারথী আর অমুকরথী তমুকরথী আগামী দিনে তারা বুঝতে পারবে, কর্মদক্ষরা বুঝতে পারবে যে তারা কোথায় আছে। এ রাজ্যের চেনা ছবি, একটা চেনা শব্দ কি জানেন? সংঘাত। রাজ্যপালের কথা ধরুন, শাসকের সঙ্গে সম্পর্ক, তা যে ঠিক কেমন ছিল সেটা আর আমাকে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কথায় কথায় আগুন ঝরে আজকাল এই দুপক্ষের মধ্যে, একজন উত্তর মেরুতে আরেকজন দক্ষিণ মেরুতে, এমনই অবস্থান, বিপ্রতীপ অবস্থান। কিন্তু সেই হাওয়া আজ অন্তত দেখা গেল যে অনেকটাই ঘুরে গেছে, একটু উল্টো মনে হলো। কেন বলছি, এই ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা। অবশেষে মুখোমুখি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। এদিন বিধানসভায় পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি সামিল হন। তার আগে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানানো হয়। আর সেখানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রীতি মেনে স্বাগত জানান তিনি রাজ্যপালকে। বহুদিন পর এমন একটা ফ্রেম ধরা পড়লো, এক জায়গায় হাসি মুখে দুজনে দাঁড়িয়ে আছেন। শেষ কবে এই ছবি দেখা গিয়েছিল মনে পড়ে না খুব একটা। যা মনে পড়ছে সেটা শুধুই সংঘাত, বেশি পিছনে নয়। কিন্তু কয়েক মাস আগের কথাই আমি যদি বলি, এই বিধায়কদের শপথ ঘিরেই কিন্তু একটা তিক্ততা চরমে পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, উপনির্বাচনে জয়ী বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেনকে শপথের জন্য রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল, নিশ্চয় আপনাদের মনে আছে। আর সেই সময় তাঁরা রাজি হননি, মানে রাজ্যপালের ডাকে তারা সাড়া দেননি রাজভবনে যেতে। ওই দুই বিধায়ক বিধানসভায় শপথ নিতে চেয়েছিলেন, কিন্তু রাজ্যপাল অনড় ছিলেন। ফলে দেখা যায় শপথ নেওয়ার দাবিতে তারা দিনের পর দিন ধর্নায় বসে রয়েছেন। হ্যাঁ, সেই ছবি বেনজির একটা ছবি ছিল। শেষমেশ সিভি আনন্দ বোসের অনুমতিতে বিধানসভায় তাদের শপথ বাক্য পাঠ করান ডেপুটি স্পিকার। ফলে গত অগস্ট মাসে মানিকতলা, বাগদা, রানাঘাট, দক্ষিণ এবং রায়গঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে জয়ী বিধায়কদেরও বিধানসভায় শপথ গ্রহণ হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাদের শপথ বাক্য পাঠ করান। সংঘাতের সুর কিন্তু তখনও ওই জেকে সেই। এবং রাজ্যপাল প্রসঙ্গে এ রাজ্যের শাসক দলের যে অরুচি সেটাও বারবার সামনে আসে। না, রেখে ঢেকে নয়, কিন্তু একেবারে খুল্লাম খুল্লা যাকে বলে হিন্দিতে, সেই খুল্লাম খুল্লা। সাম্প্রতিক অতীতেও আপনাদের নিশ্চয়ই মনে আছে, বারবার সংঘাত ছাড়া এই দুপক্ষ মানে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মাঝখানে বনাম শব্দটা বসে গিয়েছে, যে কারণে সংঘাত শব্দটা দিয়ে আমি শুরু করলাম এবং এই ফ্রেমটিকে একটু বেনজির ফ্রেম বলেই মনে হলো। বহুদিন পর আরও একবার বিধানসভায় মুখোমুখি হলেন স্পিকার, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। নির্ধারিত সময়ে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথমে সঙ্গীতা রায়, তারপর একে একে শপথ নেন জয়প্রকাশ টোপ্প, রবিউল ইসলাম, সনৎ দে, সুজয় হাজরা, ফাল্গুনী সিংহবাবু, মোট 6 জনই। সিভি আনন্দ বোস যখন এ রাজ্যে রাজ্যপাল হয়ে আসেন, শুরুতে কিন্তু সরকারের সঙ্গে সম্পর্কটা খারাপ ছিল না, বরং ধনখড় জমানোর পর এক নতুন দিনের কথাই শোনা গিয়েছিল রাজ্যের শাসক শিবিরের কণ্ঠে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলায় হাতে খড়িও দিয়েছিলেন রাজ্যপাল, মনে আছে আপনাদের? কিন্তু যতদিন গড়িয়েছে সেই ছবিটা, সেই সিনারিওটা কিন্তু বদলেছে। ওই আবারও সংঘাত সেখানে হালকা উকি মেরেছে, তারপর প্রকট হয়েছে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ থেকে শুরু করে একের পর এক বিষয় নিয়ে নবান্নের সঙ্গে সংঘাতে জড়ায় রাজভবন এবং রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেই শ্লীলতাহানির অভিযোগ। তা নিয়ে কতটা জলঘোলা হয়েছে আপনাদের প্রত্যেকেরই কম বেশি মনে আছে। ফলে বহু সংঘাত, বহু বিতর্ক, তারপর আবারও আজ মুখোমুখি বোস মমতা। সৌজন্যই দেখা গিয়েছে, প্রেমে সৌজন্য প্রকট। কিন্তু প্রশ্ন হলো, তাতে কি পুরনো সংঘাত, যে সংঘাত এতদিন ধরে আমরা দেখে আসছি, সেই সংঘাত কি কিছুটা হলেও চাপা পড়ল, নাকি ছাই চাপা আগুনের মতো ধিকি ধিকি সেই সংঘাত এখনো চলছে? একটা দিনের জন্যই শুধু সৌজন্য, হাসি মুখ, আর কাল কি আবারও সেই পুরনো ফর্মেই ফিরে যাবে এই দুই পক্ষ? আমি পক্ষ কনসাসলি বলছি, নাকি নয়া সমীকরণ দেখা যেতে পারে রাজ্যপাল সম্পর্কে? এই মুহূর্তে সেটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।